কেমিস্ট্রি হলো ব্যতিক্রমের রাজা। এত এত ব্যতিক্রম সবগুলো গুছায় হচ্ছে ছোট একটা ক্লাসের মধ্যে তোমাদের বলে দিচ্ছি। জাস্ট মাথায় রাখো, কালকে ব্যতিক্রম কিন্তু ওভারঅল আসবে। সো প্রতিটা অধ্যায়ের যে সকল যতগুলো ব্যতিক্রম আছে সবগুলো হচ্ছে একসাথে দেখে ফেলবো। শুরু করি একদম প্রথমটা থেকে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম তুমি জানো দুইটা বেশি আসে, একটা হচ্ছে ক্রোমিয়াম কপার, কিন্তু আরো একটা জায়গায় ব্যতিক্রম আছে, সেটা কোনটা? এই যে সিলভার 47 যেটা। তো এখানে কি হয়, ক্রোমিয়ামের কেস আমরা জানি যে সবসময় হচ্ছে 4s2 হয়ে তারপরে আসার কথা, কিন্তু এইখানে হচ্ছে 4s1 থাকে। কেন? কেননা এইটা এরকম হওয়ার কথা ছিল 3d4 4s2, কিন্তু দেখা যায় একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে চলে আসে, সেটা 3d5 হয়ে যায়। কেন? কেননা এই ডি অরবিটালটাকে অর্ধপূর্ণ রাখলে সে বেশি স্থায়ী থাকে, স্টেবল থাকে, এই জন্য অর্ধপূর্ণ বা পূর্ণ কোনো কিছু বেশি স্টেবল থাকে। ঠিক একই কারণে কপারের ইলেকট্রন বিন্যাস এমন হওয়ার কথা ছিল 4s2 আর হচ্ছে 3d9, কিন্তু এইখানের একটা ইলেকট্রন প্রবেশ করে, আরেকটা ইলেকট্রন এইখানে আসে আর কি। তো 3d10 তাহলে পূর্ণ না, ডি এর অর্ধ হচ্ছে 5, পূর্ণ হচ্ছে 10। তো এই কারণে সে হচ্ছে এক্সেপশনটা দেখায়। আর কি সিলভারের কেসে, সিলভারের কেসেও একই কারণ, 5s2 4d9 হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে 5s1 এবং এটা 4d10। কেন? কারণ স্থিতিশীলতার জন্য পূর্ণ। তো অলওয়েজ মাথায় রাখবো অর্ধপূর্ণ বা পূর্ণ হলে স্থিতিশীলতা থাকে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটা পড়লাম। এবার আসো আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম সেটা, এইটাও একই কারণ। অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে তার আয়নীকরণ শক্তি বেশি থাকে। যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে একটু শেষ অরবিটালে তুমি চিন্তা করো, নাইট্রোজেন 7 যেটা, নাইট্রোজেন 7 মানে কি 1s2 2s2 2p3, রাইট? আর অক্সিজেন কি হবে? অক্সিজেন হচ্ছে 8, এটা হবে হচ্ছে 1s2 2s2 2p4। এখন দেখো পি অরবিটালে থাকে 6টা, বাট এইখানে আমি দেখছি 3টা আছে। তো এই যে নাইট্রোজেনটা এটা বেশি স্থায়ী অক্সিজেনের চাইতে, অক্সিজেন 4টা আছে, অর্ধপূর্ণ না। তো যেহেতু নাইট্রোজেন বেশি স্থায়ী, ওকে তাপ দিলে ও ইলেকট্রন সহজে বের করে না। মানে কি, ওকে বেশি তাপ যদি আমি দেই তাইলে ইলেকট্রনটা বের করবে, বেশি শক্তি দিলে ইলেকট্রন বের করবে। তাহলে আমরা আয়নীকরণ শক্তি কাকে বলি? আয়নীকরণ শক্তি মানে এমন শক্তি, এমন শক্তি, ধরো এই যে পুরো নাইট্রোজেনটা আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তো এমন আমি শক্তি দিব বা হিট দিব যার কারণে এই ইলেকট্রনটা বাহিরে চলে যাবে। মনে করো 100 জুল দিলাম, 100 জুলে ইলেকট্রনটা বাইরে চলে গেল, তাহলে এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে কার ক্ষেত্রে শক্তি বেশি লাগবে ইলেকট্রনটা বের করার জন্য? নাইট্রোজেনের জন্য। তো এই জন্য নাইট্রোজেনের বেশি শক্তি লাগে দেখে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি বলো? এই যে ক্রোমো, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। সেম ভাবে ফসফরাস এবং সালফার, ফসফরাসেরও যখন তুমি শেষ কক্ষপথে যাবা দেখবা ও হচ্ছে 3p3, আর অক্সিজেনের জন্য হচ্ছে, অক্সিজেনের কত, সরি সালফারের হচ্ছে 3p4। তাহলে এই জন্য ফসফরাসের টা বেশি। যেরকম চিন্তা করো, একদম সহজ কথা, নাইট্রোজেনের নিচে কে আছে? গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এইগুলা, তাই না? গ্রুপ 16তে কে আছে? ও এসএসসি তে পড়ে। তাহলে দেখো নাইট্রোজেন যেরকম বেশি, ফসফরাসও সালফারের চেয়ে বেশি। আরেকটা আছে লাস্ট ওয়ান, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আগে ফার্স্টে বেরিলিয়াম বোরনটা পড়ি। বেরিলিয়াম এবং বোরনের মাঝখানে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখো 4, 1s2 2s2 মানে কি পূর্ণ। আর বোরনে আসো, বোরন হচ্ছে 5, 1s2 2s2 2p1। তাহলে এইটা হচ্ছে কি একটা পূর্ণ অবস্থায় আছে, স্থিতিশীল। যেহেতু যে স্থিতিশীল তার আয়নীকরণ শক্তি বেশি, তাহলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। সেম ভাবে এবার আমাকে একটা বলো তো, আমরা কি জানি বেমজি কেশর বারা, আমি এটাকে এভাবে মনে রাখি, ঠিক আছে? সো এইটা হচ্ছে গ্রুপ 2। আর গ্রুপ 3 যেটা, এখানে আমরা কি জানি? গ্রুপ 3 না, মেইনলি হচ্ছে আমরা যদি বলি গ্রুপ 13 আর কি। 13তে কি আছে? বেগুন আলু গাজর ইন থালা, বেগুন আলু গাজর ইন থালা। তাহলে এইখানে আমরা কি বলতে পারি? বেরিলিয়াম যেটা, বেরিলিয়ামেরটা বেশি। সেম ভাবে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসেও সেম আছে, এটা কি আসবে 3s2 এর পার্টে চলে আসবে। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন মানে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। তাহলে দুটো জিনিসকে বুঝতে পারতেছো, নাইট্রোজেন অক্সিজেনের চেয়ে বেশি, ফসফরাস সালফারের চেয়ে বেশি, বেরিলিয়াম বোরনের চেয়ে বেশি, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। কি হওয়া উচিত ছিল? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাহলে আমরা ওভারঅল কি বলতে পারি? ওভারঅল বলতে পারি বাম থেকে ডানে গেলে বাড়বে আয়নীকরণ শক্তি। তাহলে লিথিয়ামের চাইতে বোরনের বেশি, বোরনের চাইতে বেরিলিয়ামের বেশি। বোরনের পরে কে আছে? কার্বন। কার্বনের পরে কে আছে? কার্বন, আমরা জানি যে বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। বাট এর পরে তোমার কি আসবে? কার্বনের পরে অক্সিজেনটা আসবে। অক্সিজেনের চাইতে আবার নাইট্রোজেনটা বেশি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কাছে ফ্লোরিন ফাইনালি আসবে আর কি। তাহলে সিরিয়ালটা বুঝতে পারছো কি হওয়া উচিত ছিল? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। বাট এইখানে কি হয়েছে? এই জায়গায় হওয়ার কথা ছিল বেরিলিয়াম, এই জায়গায় বোরন। বাট আমরা কি জানি বেরিলিয়ামেরটা বেশি। সেম ভাবে কার্বনের পরে হওয়ার কথা ছিল নাইট্রোজেন,
তারপরে অক্সিজেন, বাট নাইট্রোজেনের কি অক্সিজেনের সাথে বেশি, তাই এটা হচ্ছে এই সেম সিকোয়েন্স আসছে। পরেরটাও তোমরা জানো, পরেরটার ক্ষেত্রে কি হবে, সব জায়গায় সেম থাকবে, জাস্ট এই জায়গায় হচ্ছে কি আমরা জানি বোরন, বেগুন, আলু, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের বেশি, বাদ বাকি আবারও সেম। কার্বনের নিচেরটা দিবা, কার্বনের নিচেরটা হচ্ছে সিলিকন, অক্সিজেনের নিচেরটা কি আছে OSSC তে সালফার, নাইট্রোজেনের পরে ফসফরাস, ফ্লোরিনের পরে ক্লোরিন। বুঝতে পারছো? তাহলে এইভাবে তুমি সিকোয়েন্সিয়াল দাও। লিথিয়ামের নিচে কি আছে, হালিনা। এই হচ্ছে আমাদের ওভারঅল যদি আমরা আসি সেটা, তাহলে বুঝতে পারছো কি আসছে। এটা হচ্ছে সকল এক্সেপশন আমাদের কাছে গেল। সো এইটা হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের কেসে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটাই মাথায় রাখো, তাইলেই হবে। আমরা কি জানি, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়? ইলেকট্রন আসক্তির মান কি হয় আমাকে বলো। ইলেকট্রন আসক্তির মান আস্তে আস্তে কমে যাওয়ার কথা, তাই না? তাহলে এই যেটি বলা হচ্ছে, দেখো এক গ্রুপে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাওয়ার কথা। তাহলে কি হবে, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি হওয়ার উচিত ছিল, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে কি হয় জানো, সবচেয়ে বেশি হয় ক্লোরিনের, এরপরে ফ্লোরিনের, তারপরে হচ্ছে ব্রোমিন, আয়োডিন, যেগুলো তোমাদের কাছে থাকবে সেগুলো। সো ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা হচ্ছে বেশি। কেন বেশি? এটার কারণ হচ্ছে ফ্লোরিনের আকার খুব ছোট, তো ছোট জায়গার মধ্যে অনেক ইলেকট্রন থাকে, অনেক ইলেকট্রনগুলো একসাথে থাকলে কি হয়, বিকর্ষণ হয়। সো বিকর্ষণ হলে সে স্টেবল থাকতে পারে না, সহজে আরো ইলেকট্রন নিতে পারে না। ইলেকট্রন আসক্তি মানে কি, ইলেকট্রন নেয়া, ইলেকট্রন গ্রহণ করা। আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রন বের করা, ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে ফ্লোরিনের অলরেডি ছোট জায়গায় 9টা ইলেকট্রন, অনেক ইলেকট্রন আছে, সে নিতে পারে না। রাদার ক্লোরিন অনেক বড়, সহজ ইলেকট্রন নিতে পারে। এই হচ্ছে ওভারঅল কথা, যে এটা ওভারঅল আমাদের এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে 2p অরবিটালে 7টা, আমার এখানে বলা হচ্ছে 7টা ইলেকট্রনের ওভারঅল 2s2 2p এর পার্টের মেইনলি বলা হয় 2p5, দুইটা দুই মানে 2 নম্বর কক্ষপথে 7টা থাকে, ঘনত্ব অনেক বেশি। আর পরেরটাই হচ্ছে ঘনত্ব কম থাকে। ঘনত্ব নিয়ে কথাবার্তা বলবা, কি বলবা, ইলেকট্রনের ঘনত্ব নিয়ে কথা বললে এটার আনসার হয়ে যাবে। পর্যায় সারণীতে অবস্থানের ব্যতিক্রম, অবস্থান কি কি আছে, হিলিয়ামের ব্যতিক্রম। হিলিয়াম হওয়ার কথা ছিল 2 নাম্বার গ্রুপে, কিন্তু কেন নাই, কেননা হিলিয়ামের বৈশিষ্ট্য নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে, মৃতক্ষার ধাতুর সাথে না, তাই এটাকে গ্রুপ 18তে রাখা হয়েছে। হাইড্রোজেন, হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, তাও তাকে গ্রুপ 1-এ রাখা হয়েছে। মানে চিন্তা করো, গ্রুপ 1-এ আছে সবগুলো ক্ষার ধাতু, কিন্তু হাইড্রোজেন তো একটা অধাতু। কেন রাখা হয়েছে, কেননা এটা ক্ষার ধাতুর মতো ধনাত্মক আয়ন তৈরি করে, যেরকম সোডিয়াম, সোডিয়াম হচ্ছে সোডিয়াম প্লাস তৈরি করে, হাইড্রোজেনও কিরকম করে, হাইড্রোজেন প্লাস। তার মানে ক্ষার যে ধাতু তার মতো কি ধনাত্মক আধান তৈরি করে, এবং অনেকগুলো আচরণও আছে এর মতো। ঠিক আছে, তো এরপরে বলা হচ্ছে যে অষ্টক নিয়মে ব্যতিক্রম। অষ্টক নিয়ম মানে হচ্ছে কি, আমরা জানি যে প্রতিটা যৌগ যখন গঠন হয় শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার সে চেষ্টা করে, কিন্তু 8টা ইলেকট্রন থাকে না। মানে কেন হচ্ছে থাকে না, এরকম বেশ কিছু যৌগ আছে যাদের ব্যতিক্রম দেখা যায়। তাহলে এরকম ব্যতিক্রম কাদের কাদের আছে, এটা আমরা দেখবো যে শেষ কেন্দ্রীয় পরমাণুর শেষ স্তরে 8টার কম ইলেকট্রন থাকে। কারা কারা তারা, সবচেয়ে ফেমাস এক্সাম্পল হচ্ছে BF3। এইখানে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 6টা। ঠিক আছে, BF3 তে কয়টা থাকে, 6টা। মানে BF3 তেও 6টা, BCl3 তেও 6টা, চেঞ্জ নেই তো, জাস্ট ফ্লোরিনের জায়গায় ক্লোরিন হয়েছে। BF3 BCl3 তে কয়টা থাকে, 6টা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, জাস্ট চিন্তা করো, বোরন, বোরনের শেষ, বোরন মানে কত, 5, এটাকে কি বলা যায়, 2 আর 3। তাহলে 3টা ইলেকট্রন এই বোরনের শেষ কক্ষপথে আছে, সে আরো 3টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে। তার মানে 3 আর 3 মিলে কয়টা হয়েছে, 6টা হয়েছে না, সে তার 6টা আছে। এই হচ্ছে কথা, এখানেও 6টা আছে। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস কি হবে বলো আমাকে। বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস হবে 2 আর 2, 2 2 4। তাহলে এই 2টা ইলেকট্রন ওর নিজের আছে, আর ক্লোরিনের থেকে 2টা ইলেকট্রন নিছে। তাহলে 2 + 2 তার কয়টা ইলেকট্রন আছে, 4টা। তাহলে BF3 BCl3 এবং হচ্ছে BeCl2 বা বেরিলিয়াম ক্লোরাইডে 4টা ইলেকট্রন আছে, তাদের 8টা নাই, এটা ব্যতিক্রম। অষ্টক সম্প্রসারণ মানে 8টার চাইতেও বেশি ইলেকট্রন আছে, কাদের কাদের, এক্সাম্পল দেখো, PCl5, একদম সহজ। ফসফরাসের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আমাকে বলো, ফসফরাস মানে হচ্ছে 15। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এখানে ফার্স্টে 2 আসবে, এরপরে 8 আসবে, 10, এরপরে হচ্ছে 5 আসবে। তার মানে তার শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন। তাহলে তার নিজের 5টা, ক্লোরিনের থেকে 5টা নিছে, ক্লোরিনেরও কি একটা, আমরা বলি যে ক্লোরিনের থেকে 5টা নিছে, 5টা ক্লোরিন, 5টা ক্লোরিন থেকে একটা করে ইলেকট্রন নিছে, 5 আর 5 কয়টা হলো, 10। সেম ভাবে SF6, এটা বলো SF6 এ কি হবে, সালফারের শেষ কক্ষপথে সেম ভাবে বের করবে 6টা, ফ্লোরিন আছে 6টা, সব মিলে 12টা ইলেকট্রন। তাহলে এরা কি অষ্টক সম্প্রসারণ করছে। তাহলে এরা অষ্টকের নিয়ম না মানলেও 2 এর নিয়ম মেনে চলে। মানে কি, এই যে 2 এর হচ্ছে এখানে পার্টগুলো সেম আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ হয়েছে। অবস্থান্তর মৌলের ব্যতিক্রম, ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। এর মধ্যে উদাহরণ কে কে, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এরা উভয় ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল হওয়ার শর্তটা হচ্ছে কি, যে সুস্থিত আয়নে আংশিক পূর্ণ থাকতে হবে। সুস্থিত আয়ন মানে কি, আয়ন মানে কি আমি তোমাকে বলি, আয়ন মানে হচ্ছে এইটা তো ডি ব্লকেই আছে, বাট জিঙ্কের আয়ন কোনটা, সুস্থিত, মানে জিঙ্ক +2, আর স্ক্যান্ডিয়ামের কোনটা, +3। এখন জিঙ্ক যখন +2 হয়, জিঙ্কের নরমাল ইলেকট্রন বিন্যাস কি থাকে বলো তো, আমি যে জিঙ্কেরটা চিন্তা করি, জিঙ্কে হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের কাছে 30। ঠিক আছে, তো এটা আসবে হচ্ছে 1s2 2s2 2p6, এই নিয়ে কয়টা হলো, 10। ঠিক আছে, 3s2 3p6, তারপরে কি আসে, তারপরে আসে হচ্ছে 4s2
ঠিক আছে, তাহলে এখন আমাদের সব মিলে কয়টা হলো, আরো হচ্ছে 10, এবার আসে হচ্ছে 3d10। এখন কথা হচ্ছে জিঙ্ক +2 যখন হয় তখন সে এই যে দুইটা ইলেকট্রন সেটা বের করে দেয়, মানে দুইটা ইলেকট্রন বের করছে, তাহলে কত হইলো আয়নের ইলেকট্রন বিন্যাসে সবই থাকবে, লাস্টে আছে 3d10। এখন আমাকে বলো ডি কি আংশিক পূর্ণ না পুরোপুরি পূর্ণ? পুরোপুরি পূর্ণ। যেহেতু ডি আংশিক পূর্ণ না তাই এটা অবস্থান্তর না। অবস্থান্তরের শর্ত হচ্ছে আয়ন অবস্থায় তার ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, ফুল না। এই যে দেখো আংশিক মানে কি D1 থেকে D9, তাহলে এটা একটা কি মৌল না, এটা হচ্ছে একটা জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না। স্ক্যান্ডিয়াম +3 যদি চলে আসো, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি আসবে? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তুমি যদি ওভারঅল আসো 21, তো 21 তুমি এটা 21, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম ইউজুয়ালি হচ্ছে আমাদের কাছে 21, তাহলে কত আসে 1s2 2s2 2p6 3s2, তারপরে তোমার কাছে আসবে হচ্ছে 3p6 3d1 আর হচ্ছে 4s2। এবার মিলাই দেখো, এই হচ্ছে 10, 6 আর 2 18 20 আর 1 21, তাহলে তিনটা ইলেকট্রন বের হবে স্ক্যান্ডিয়াম +3 তে। এই দুইটা বের হলো, এই দুইটা বের হলো, ফাইনালি কি ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, 3d 0 থাকলো, তাহলে এই জন্য সে হচ্ছে কি আর কোনো কি করলো না, সে হচ্ছে অবস্থান মূল্য থাকলো না। এবার দেখো এটাই বলা হয়েছে জারণ সংখ্যার ব্যতিক্রম কি কি আছে। পারঅক্সাইড, আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু কিছু কিছু যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা চেঞ্জ হতে পারে, সেটা -1 ও হইতে পারে, -1/2 ও হইতে পারে। পারঅক্সাইড মানে কি? পারঅক্সাইড মানে যে পরিমাণ অন্য একটা মৌল আছে অক্সিজেনও সেম পরিমাণে আছে, চিন্তা করবে এভাবে, H2O2, হাইড্রোজেন এখানে +1, তাহলে +2 হইলো, আর এখানে কি -1 থাকবে। তো দেখো Na2O2, সোডিয়ামের নরমাল কত +1, দুইটা মিলে হবে +2, আর এখানেও কি অক্সিজেনের যদি -1 হয় তাহলে দুইটা মিলে হবে -2, ফাইনালি 0 আসবে। তাহলে যেটা যেরকম আছে চিন্তা করবা যে সুপার অক্সাইডের কেসে আমরা কি দেখবো, যে তোমার এই পার্টটা চলে আসবে, ঠিক আছে। সো আই হোপ এখন রেকর্ড এই পর্যন্ত হচ্ছে, বাট ওভারঅল এটা সুপার অক্সাইডে গিয়ে কি দেখবো, সুপার অক্সাইডে দেখবো অক্সিজেন ডাবল আছে, ধরো যেগুলার যোজনী 1 তার ডাবল আছে, শুধু ডাবল থাকলেই হবে না, CO2 তো তুমি তো বলবা না, যেগুলোর যোজনী 1 তার ডাবল আছে, যেরকম পটাশিয়ামের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, এগুলা তো দেখবা যাদের যোজনী 1 তার সমান সমানে আছে, যার যোজনী 1 তার সমান সমানে আছে, ঠিক আছে। আর এখানে দেখবা যার যোজনী 1 তার ডাবল, পটাশিয়াম যোজনী 1 ডাবলে আছে, অক্সিজেন দুইটা, সোডিয়াম একটা ডাবলে আছে, তাহলে এখানের যোজনী কত হবে -1/2, পটাশিয়াম +1, এটা -1/2 × 2, তাহলে -1 হয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে। অক্সিজেন ডাইফ্লোরাইড, এই যৌগে ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক হয়, অক্সিজেনের জারণ সংখ্যা +2 হয়, মানে অক্সিজেনের জারণ সংখ্যা প্লাসও হইতে পারে, তার এক্সাম্পল হচ্ছে এটা, যে ফ্লোরিন এখানে -1 নিয়ে -2, আর অক্সিজেন একাই +2, তাহলে অক্সিজেনের তিনটা এক্সাম্পল হচ্ছে আমরা দেখলাম যেখানে চেঞ্জ হতে পারে। এছাড়া পরিবর্তনশীল যোজনী বা জারণ সংখ্যা কাদের কাদের আছে, আয়রনের 2 আর 3 আছে, +2 +3, কপারের +1 +2, সালফারের 2 4 6, ফসফরাসের 3 5, কার্বনের 2 4। রাসায়নিক বন্ধন যৌগের ব্যতিক্রম গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে কি কার্বনের রূপভেদ। এখন কার্বন কি করবে, কার্বন আমরা জানি যে কার্বনের রূপভেদে হীরা এবং গ্রাফাইট উভয় সমযোজী, হীরা বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে, একটা এক্সেপশন। মানে কার্বন যেটা অধাতু, তো ওর থেকে হীরা যেটা আসছে ও কারেন্ট ফ্লো করে না, কিন্তু কার্বন থেকে আবার গ্রাফাইট আসছে, গ্রাফাইট কারেন্ট ফ্লো করে। সো মজার আর কি, ঠিক আছে, সো এটা একটা এক্সেপশন। সো সিলভার ক্লোরাইড এটা একটা আয়নিক যৌগ, আয়নিত যৌগ। সাধারণত আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয়, কিন্তু সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, একটা এক্সেপশন। সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার পরেও পানিতে দ্রবণীয় হয় না, এক্সেপশন, ঠিক আছে। সিলভার ক্লোরাইডের কেসে সাদা অধক্ষেপ পড়ে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হওয়ার কথা, এটা একটা ধাতু, এটা একটা অধাতু, এটা হওয়ার কথা আয়নিক যৌগ, কিন্তু ফাজানের নিয়ম অনুসারে একটা নিয়ম আছে, তো এখানে হচ্ছে কি থাকে যে এটার পোলার আয়ন ঘটে, যার জন্য এটা সমযোজী যৌগের মতো আচরণ করে, ঠিক আছে। এটা হচ্ছে কার মতো আচরণ করে বেশি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী যৌগের মতো। আর ফাইনালি হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কি, এটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও, দেখো HCl সমযোজীর পার্টে, HF সমযোজী কারণ ইলেকট্রন শেয়ার করে, বাট এরা সমযোজী হওয়া সত্ত্বেও ফ্লোরিনের তীব্র তড়িৎ ঋণাত্মকতার কারণে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, এটি তরল অবস্থায় থাকে, ঠিক আছে। সো কথা হচ্ছে সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, যেটা থাকবে হাইড্রোজেন বন্ধন, মানে হাইড্রোজেন ফ্লোরাইডের অনেকগুলো থাকে, ঠিক আছে। সো ওইটার পার্টে হচ্ছে এখানে ওভারঅল আসে, HBr এর পার্টে অনেকগুলো আসে, ঠিক আছে। সো এইটা একটু কম তোমাদের ইম্পর্টেন্ট, মেইনলি কোনটা আসে, বাট মাথায় রাখবে এখানে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি থাকে, HF গুলোর মাঝখানে একটা বন্ধন আসে, হাইড্রোজেন বন্ধন, এটা এক্সট্রা, বাট অত বেশি তোমাদের লাগবে না। বাট ওভারঅল যা যা পড়াইছে এখানে আই হোপ তোমাদের এক্সেপশন রিলেটেড যে কথাগুলো সেগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে। তো আশা করি প্রথম দিকে যে এক্সেপশনগুলো সেগুলো বেশি আসে, লাস্টের গুলো কম আসে, বাট মাথায় রাখবা যেগুলো হচ্ছে অনেক বেশি কাজে আসবে। ওকে, সো আল্লাহ হাফেজ।